আরআরবি গ্রুপ ডির 4th অগস্ট থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো বিস্তারিতভাবে এখানে সলভ করে দেওয়া হয়েছে, প্লাস অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো কিন্তু পরবর্তী শিফটের জন্য ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি কাজে লাগবে। তার সাথে বলে রাখি, আমার চ্যানেলে সায়েন্সের পিওয়াইকিউ করে দেওয়া আছে আরআরবির, সেগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। আর এই শিফটে দেখতে পেলাম 3rd অগস্টে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের থেকে কিন্তু অনেক রিপিটেড কোশ্চেন এসছে, তাই আমার চ্যানেলে 3rd অগস্টেরও আমি সলভ করিয়ে দিয়েছি, তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও। মানে 4th অগস্ট এসে গেছে মানে 3rd অগস্ট দেখবো না, সেটা যেন না হয়, পুরোটাই দেখে তারপর যেও পরীক্ষা দিতে, অনেক কমন পাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং কেমিক্যাল কম্পাউন্ডস উইথ দেয়ার কম্পোনেন্ট এলিমেন্টস মাস রেশিও। আচ্ছা, মাস রেশিও আমাকে বার করতে বলেছে, তাহলে প্রত্যেকের মাস রেশিও কত হবে? কার্বন ডাই অক্সাইড, কার্বনের মাস নাম্বার কত? 12। আর অক্সিজেনের মাস নাম্বার হচ্ছে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে কত হবে? 4 8 32, 4 3 মানে 3:8 হচ্ছে। আচ্ছা, সালফার ডাই অক্সাইড, এটা আচ্ছা এটা এলো কিন্তু 3:8, এটা পেলাম আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে কত পাবো? সালফারের মাস নাম্বার কত? 32। অক্সিজেন দুটো আছে, দুটো অক্সিজেন মানে 16 দুগুণে 32, 1:1 পেয়েছি। ঠিক আছে, নেক্সট হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের যদি 1 করে হয়, দুটো হাইড্রোজেনের জন্য 2, আর অক্সিজেনের জন্য কত? 16, তাহলে 1:8 হলো। অ্যামোনিয়া, নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14, আর হাইড্রোজেনের জন্য 3টে, 14:3। ঠিক আছে, বোঝা গেল মাস নাম্বারগুলো কিন্তু তাহলে ইম্পর্টেন্ট। 1 থেকে 20 পর্যন্ত, অন্তত 20 পর্যন্ত না হলে অন্তত 15 পর্যন্ত মাস নাম্বারগুলো অন্তত দেখে যাবে। ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের। নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ফেনোমেনা অফ দ্য ডিসপারশন অফ লাইট। আচ্ছা, একটা লাইটের যখন ডিসপারশন হয় তখন কি হয়? হোয়াইট লাইট কি হবে? যখন এই প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হবে না, তখন 7টা তার কনস্টিটিউয়েন্ট কালার্সের মধ্যে ভেঙে যাবে, কারণ তাদের ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে, তারা ডিফারেন্ট ভাবে তারা রিফ্র্যাক্টেড হবে, সেটাই এখানে বলেছে। প্রিজমের মধ্যে যখন পাস করানো হয় হোয়াইট লাইটটা, তখন তাদের ভিভ জিওর যেটা আমরা বলে থাকি, সেই 7টা কম্পোনেন্টসে ভেঙে যায়। ঠিক আছে, এটা আমরা রেনবো ফরমেশনের সময় আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে আমরা যেটা কোশ্চেনে পরীক্ষায় বারে বারে আসে সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন এগুলো। ভায়োলেট কালার হচ্ছে শর্টেস্ট ওয়েভলেন্থ। ঠিক আছে, ভায়োলেট কালারের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে শর্টেস্ট, সেই জন্য কিন্তু ডেভিয়েশনটা সব থেকে বেশি ভায়োলেট কালারের। আর রেড কালারের হচ্ছে ওয়েভলেন্থটা হচ্ছে সব থেকে লংগেস্ট, আর তার জন্য তার ডেভিয়েশনটা হচ্ছে কম। এই পয়েন্টটা মনে রাখতে হবে। নেক্সট, আই থেকে কোশ্চেন এসছে, হিউম্যান আই ডিফেক্ট, এখান থেকে প্রশ্ন এসেছে। কি বলেছে? আ ডিফেক্ট অফ ভিশন ওয়্যার আ পারসন ক্যান সি ডিস্ট্যান্ট অবজেক্টস, মানে দূরের জিনিস দেখতে পায় বাট ক্যান নট সি নিয়ার বাই অবজেক্টস ডিস্টিংক্টলি, কাছের জিনিস দেখতে পায় না, সেইটাকে কি বলে? হাইপারমেট্রোপিয়া বলে, বা ফার সাইটেডনেস, মানে দূরের জিনিস দেখতে পাবে, কাছের জিনিস দেখতে পাবে না। আচ্ছা, এই ধরনের যদি চোখের প্রবলেম থাকে তাহলে কি ধরনের লেন্স আমরা ইউজ করে থাকি? আমরা কিন্তু এই ধরনের প্রবলেমের জন্য কনভেক্স লেন্স আমরা ইউজ করে থাকি। আরেক ধরনের হয় সেটা হচ্ছে মায়োপিয়া, ঠিক তার উল্টো, মানে হচ্ছে দূরের জিনিস দেখতে পাবে না, কাছের জিনিস দেখতে পারবে। এই ক্ষেত্রে আমরা কনকেভ লেন্স আমরা ইউজ করে থাকি। বা প্রেসবায়োপিয়া হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে এটা দেখা দেয়। এটা হচ্ছে এর জন্য আমরা কি লেন্স ইউজ করে থাকি? এটা বাইফোকাল লেন্স আমরা ইউজ করে থাকি। প্রশ্নগুলো পরীক্ষায় বারে বারে এসেছে, সেই জন্য আমি কিন্তু আবার রিপিট করে দিয়েছি এগুলো, যাতে প্রত্যেকটা সময় যেন মনে থাকে, পরীক্ষার হলে যেন নতুন না লাগে। When an object moves in an uniform circular motion, আচ্ছা একটা অবজেক্টকে মুভ করানো হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনে, হোয়াট হ্যাপেন্স টু ইটস স্পিড অ্যান্ড ভেলোসিটি, স্পিড আর ভেলোসিটির ক্ষেত্রে কি হবে? আচ্ছা, যেহেতু বলে দিয়েছে ইউনিফর্ম সার্কুলার মোশন, স্পিডটা তার মানে কি হয়ে যাবে? স্পিডটা হয়ে যাবে কনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটির জন্য কি হবে? ভেলোসিটিটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, কারণ ভেক্টর কোয়ান্টিটিতে আমরা কি জানি? ভেক্টর কোয়ান্টিটি ডিপেন্ড করে ম্যাগনিটিউডের উপরে, আরেকটা হচ্ছে ডিরেকশনের উপরে। যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সেই জন্য কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকবে। সেই জন্যই ভেলোসিটি চেঞ্জেস কন্টিনিউয়াসলি ডিউ টু দ্য কন্টিনিউয়াস চেঞ্জ ইন দ্য ডিরেকশন। ঠিক আছে, ইট ইজ অলওয়েজ অ্যান অ্যাক্সিলারেটেড মোশন। Next, which heavy launch vehicles
was used by ISRO to launch India's third lunar mission Chandrayaan-3. Chandrayaan-3 এর সময় কোন হেভি ভেহিকলসটা ইসরো থেকে ইউজ করা হয়েছিল ওই চন্দ্রযান-3 কে লঞ্চ করার জন্য? সেটা হচ্ছে LV-M3, M4 বা GSLV Mark 3, ঠিক আছে, যার নাম কিন্তু ফ্যাট বয় আর হচ্ছে বাহুবলী। আচ্ছা, কবে লঞ্চ করা হয়েছিল? 14 জুলাই 2023 সালে। ল্যান্ডারের নাম ছিল কি? বিক্রম। আর রোভারটার নাম ছিল হচ্ছে প্রজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়? এটা কিন্তু চাঁদের যে সাউথ পোল, মুনের যে সাউথ পোল, সেখানে কিন্তু এটা ল্যান্ড করেছিল, ঠিক আছে, অগস্টের 23 তারিখে। তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টার্স এখানে কিন্তু আমি কভার করে দিচ্ছি। এক্সট্রা ইনফরমেশন, শুধুমাত্র কোশ্চেন আনসার করিয়ে দিলে এক্সট্রা ইনফরমেশন গুলো জানা যায় না। এক্সট্রা ইনফরমেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম, হোয়াট ডাজ আ সলিড ডট অ্যাট দ্য ইন্টারসেকশন অফ টু ক্রসিং লাইনস রিপ্রেজেন্ট? আচ্ছা, দুটো লাইন ক্রস করছে, এর মাঝখানে যে সলিড ডটটা আছে, এই ডটটা কি মানে বোঝায়? এই ডটটা মানে হচ্ছে ওই যে তারগুলো জয়েন্ট করা আছে। এবার জয়েন্ট করার জন্য কি হবে? তারগুলো থেকে যে কারেন্টটা যেটা প্রডিউস হচ্ছে তার বিভিন্ন ডিরেকশনে যেতে পারে, মিনস হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারবে, ঠিক আছে। আরেক ধরনের জিনিস হয় যেটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে লাইনটা তো ক্রস করেছে বাট কোনো ডট নেই। ডট না থাকার মানে হচ্ছে কোনো জয়েন্ট নেই তার মধ্যে, ঠিক আছে, মানে কানেক্টেড নয়, ওয়্যারস গুলো কানেক্টেড নয়। কানেক্ট না থাকলে কি হবে? কারেন্ট ফ্লো করবে না। এই দুটো ইম্পর্টেন্ট। নেক্সট, which gas is strictly mandatory for the purpose of aerobic respiration to take place successfully? আচ্ছা, aerobic respiration takes place, এরোবিক রেসপিরেশনের জন্য সব থেকে মেন দরকার যেটা, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের প্রেজেন্স থাকতেই হবে একটা এরোবিক রেসপিরেশন হওয়ার জন্য। আচ্ছা, এরোবিক রেসপিরেশনটা আমরা কোথায় দেখতে পাই? মাইটোকন্ড্রিয়াতে আমরা এরোবিক রেসপিরেশনটা দেখতে পাই। এখানে কি হয় বেসিক্যালি? এখানে কি হয় না, গ্লুকোজের সঙ্গে অক্সিজেন রিয়াকশন হবে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এটিপি তৈরি হয়, এনার্জি প্রডিউস হয়। এখানে যে এনার্জিটা প্রডিউস হয় না, এটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু প্রডিউস হয় এরোবিক রেসপিরেশনে, যেখানে প্রেজেন্স অফ অক্সিজেনের হচ্ছে। এই যে রিয়াকশনটা লিখে দিয়েছি, গ্লুকোজ C6H12O6 + 6O2, এখান থেকে 6CO2 6H2O আর এটিপি জেনারেট করেছে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কত এটিপি প্রডিউস হয়? 36 to 38 এটিপি মলিকিউলস একটা গ্লুকোজ মলিকিউল থেকে কিন্তু প্রডিউস হবে। এন্ড প্রোডাক্ট আমরা কাকে পাচ্ছি? এক মিনিট, কার্বন ডাইঅক্সাইডকে পাচ্ছি, ওয়াটারকে পাচ্ছি আর এনার্জিকে পাচ্ছি। নেক্সট প্রশ্ন এটা এসেছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমরা কখন পাই? সেটা হচ্ছে এরোবিক রেসপিরেশনের সময়তেই পাই, যেটা বললাম মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এটা হয়। নেক্সট আমরা একটু দেখে নেবো অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন মানে হচ্ছে উইথাউট দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, অক্সিজেন ছাড়া যেটা হবে সেটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশন হয়েছিল মাইটোকন্ড্রিয়াতে, অ্যানারোবিক রেসপিরেশন হবে কোথায়? সাইটোপ্লাজম অফ সেলে। এখানে হিউম্যান মাসেলের ক্ষেত্রে কি হবে? গ্লুকোজটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় আর 2 এটিপি মানে এনার্জিটা প্রডিউস হয়, খুবই কম প্রডিউস হয়, ঠিক আছে, অ্যানারোবিক রেসপিরেশনে। তাহলে হিউম্যান বডিতে গ্লুকোজটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। আর তার জন্য দেখবে আমরা যখন অনেকে ওয়ার্কআউট করি না, ওয়ার্কআউট করার পর আমাদের মাসেলের যে ক্র্যাম্প গুলো ধরে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড জমার জন্য, ঠিক আছে। আচ্ছা, ইস্টের ক্ষেত্রে কি হয়? গ্লুকোজটা ইথানল আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় আর তার সঙ্গে 2 এটিপি তৈরি হয়। এইটা প্রশ্নটা এসেছে বারে বারে পরীক্ষাতে, যে এই যে মাসেল ক্র্যাম্প হচ্ছে, মাসেল ফ্যাটিক হচ্ছে, সেটা কিসের জন্য হয়? ইন্টেন্স এক্সারসাইজে এটা হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের জন্য, যেটা বললাম এখন অ্যানারোবিক রেসপিরেশনে গ্লুকোজটা হিউম্যান বডিতে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে যায়। আর ইস্টের ক্ষেত্রে দেখলাম কি অ্যালকোহল, মিথানল বা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, যেটা কিন্তু বেকিং বা ব্রিউইং এর জন্য কাজে লাগে। নেক্সট, a car of mass 1000 kg is moving with uniform velocity দিয়ে দিয়েছে 25 মিটার পার সেকেন্ড, m বলে দিয়েছে 1000 kg।
আচ্ছা, কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। জাস্ট ভ্যালু পুট করতে হবে। হাফ মাস হচ্ছে 1000, ভি স্কোয়ার 25 ইন্টু 25 মানে হচ্ছে 625। এটা কাটলে 500। 625 ইন্টু 500 করলে কত হবে? দুটো শূন্য, 5 5 25, 10 12 30 31, 312500 জুল। তার মানে এটা কিলো জুলে যদি কনভার্ট করি 312.5 কিলো জুল। ঠিক আছে, জাস্ট ফর্মুলাতে পুট করলেই বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্লান্ট টিস্যু থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রত্যেকটা শিফটে দেখছি প্লান্ট টিস্যু থেকে প্রশ্ন এসে যাচ্ছে। ঠিক আছে, জাইলেম, জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট করা। থ্রু আউট দ্য প্লান্ট বডিতে ওয়াটার ট্রান্সপোর্ট করা হচ্ছে জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ কি? ফুড ট্রান্সপোর্ট করা, ফুড বা নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করা। ঠিক আছে, এটা আগে শিফটও এসেছে কিন্তু 3rd আগস্ট যে দেখবে আমি সলভ করে দিয়েছি সেখানে কিন্তু এইগুলো পাবে। আমি ডিটেলস আরো অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, সেখান থেকে কিন্তু এগুলো এসছে সব। আবার ওয়ার্ক এনার্জি থিওরেম, এটা 3rd আগস্ট আমি সলভ করিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এসছে। According to work energy theorem, what happens to the kinetic energy of a moving object if the net work done is 0? বলেছে net work done equals to 0। তাহলে কাইনেটিক এনার্জি অফ মুভিং অবজেক্ট কত হবে? কাইনেটিক এনার্জি মানে ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটাই হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জিটা রিমেইন কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, আনচেঞ্জড হবে, তবে গিয়ে তো ওয়ার্ক ডানটা 0 হবে, তাই না? নেক্সট হচ্ছে which allotrope of carbon exhibits a rigid 3-dimensional tetrahedral structure? টেট্রাহেড্রাল মানে হচ্ছে sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, এটা একটু হাইব্রিডাইজেশন থেকে আসে। হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অন দ্য আর্থ, সব থেকে হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স সেটা কি? ডায়মন্ড। ডায়মন্ডের স্ট্রাকচারটাই এমনি, সি উপরে সি 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 সি, এখান থেকে আবার আসবে, এখান থেকে আবার আসবে, এখান থেকে আবার আসবে, উপরের থেকেও হবে। ঠিক আছে, এইভাবে ডায়মন্ডের স্ট্রাকচারটা ফর্ম করে। sp3 হাইব্রিডাইজড টেট্রাহেড্রাল স্ট্রাকচার এটাকে বলে। আচ্ছা, লিখেছিলাম sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, এর হচ্ছে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, নাম্বারটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এর যে ডায়মন্ডের যে এই যে চমকানি, যে স্পার্কলিং, এটা কি করে হয়? এর ভিতরে না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ঠিক আছে, আচ্ছা, ডায়মন্ডের আরেকটা জিনিস কি? গুড কন্ডাক্টর অফ হিট, বাট হচ্ছে কোনো ইলেকট্রিসিটি ক্যারি করে না, কারণ ডায়মন্ডের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনস নেই। ইলেকট্রিসিটি সেই ক্যারি করে যার মধ্যে ফ্রি ইলেকট্রনস দেখতে পাবো, যেমন গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু নিজেও কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপস। ঠিক আছে, গ্রাফাইটের মধ্যে আমরা ফ্রি ইলেকট্রন দেখতে পাই, যার জন্য কিন্তু ফ্রি ইলেকট্রন গুলোর জন্যই কিন্তু ইলেকট্রিসিটি গ্রাফাইট কিন্তু কন্ডাক্ট করতে পারে, বাট ডায়মন্ড পারি না। পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, গ্রাফাইটের আমি লিখেছি অবশ্যই। গ্রাফাইট হচ্ছে সফট অ্যান্ড স্লিপারি। কেন সফট অ্যান্ড স্লিপারি? গ্রাফাইট হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার হয়। ঠিক আছে, এর নিচে আবার একটা স্ট্রাকচার আছে, মানে একে অপরের উপরে এমনি করে লেয়ার ওয়াইজ ওরা থাকে। তাহলে একে অপরের লেয়ার ওয়াইজ যেহেতু থাকে সেই জন্য ওরা সফট হয়, স্লিপারি হয়। নেক্সট হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, যে করেই দিলাম। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কারণ হচ্ছে প্রত্যেকটাতে একটা করে ফ্রি ইলেকট্রনস আমরা দেখতে পাবো গ্রাফাইটে, যেগুলো কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনে হেল্প করে। আচ্ছা, গ্রাফাইট কোথায় কোথায় কাজে লাগে? পেন্সিল, লুব্রিকেন্টস, ইলেকট্রোডস হিসেবে কাজে লাগে। নেক্সট, if the refractive index of the medium is 1.5, এটার ভ্যালু বলে দিয়েছে 1.5। স্পিড অফ দ্য লাইট বলে দিয়েছে, সি বলে দিয়েছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। স্পিড অফ দ্য লাইট ইন দ্যাট মিডিয়াম, মিডিয়ামের স্পিড অফ দ্য লাইট কি হবে? আমরা কি জানি? n equals to c by v, তাহলে v equals to c by n, জাস্ট ভ্যালু পুট হবে। c হচ্ছে 3 into 10 to the power 8 বাই হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1.5। 1.5 এর সঙ্গে 2 গুণ করলে 3 হয়, তাহলে 2 into 10 to the power 8 হচ্ছে সঠিক উত্তর। What is the most unique and
ডিফাইনিং ফিজিক্যাল ফিচার্স অফ অর্গানিজমস বিলং টু ফাইলাম পরিফেরা। ফাইলাম পরিফেরার একটা ভীষণ ইউনিক একটা ফিজিক্যাল ফিচার্স, সেটা হচ্ছে পরিফেরা বলতে স্পঞ্জ এই ধরনের যেসব অ্যানিমালসগুলো আছে, অ্যানিমালস ঠিক বলবো না এদেরকে, ঠিক আছে, এরা যারা আছে এদের শরীরে না, গোটা শরীরে ছোট 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 ছিদ্র আছে, পোর্স, যাকে কি বলা হয়, অস্টিয়া বলা হয়। এই ছোট্ট ছোট যে পোর্স গুলোকে বলা হয় অস্টিয়া, পুরো বডি জুড়ে এদের আছে। সেই তার জন্য কি হয়, সেই পোর্স গুলো দিয়েই ওয়াটার, ফুড, অক্সিজেন ওদের মধ্যে সার্কুলেট হয়ে থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে ওদের মধ্যে ইউনিক ফিচার্স। এবার কি হয়, ওয়াটার এন্টার্স থ্রু দিস পোর্স, এই পোর্স গুলো দিয়ে জল ঢুকছে, ফুড আনছে, অক্সিজেন যাচ্ছে, এরপর সেগুলো ফিল্টার করে, ফিল্টার হওয়ার পর ফুড, দ্য ওয়াটার লিভস থ্রু দ্য লার্জার ওপেনিং কল্ড অস্কিউলাম, ওয়াটারটা বেসিক্যালি বেরিয়ে যায়, ফুডগুলোকে ছেঁকে নিয়ে নেবে ও, যেটার একটা নাম আছে, সেটা হচ্ছে ফিল্টার ফিডিং বলে, ঠিক আছে, এর যে নিউট্রিশনটা সেটাকে বলে ফিল্টার ফিডিং। ছাঁকনির মতো নিজেকে ফুড বা ওর যেগুলো খাবার, ঠিক আছে, সেগুলোকে ছেঁকে নিয়ে নেয়, বাকিটা ওই লার্জ ওপেনিংস দিয়ে বের করে দেয় ওয়াটারটাকে। সেই লার্জ ওপেনিংস দিয়ে যেটা বের করছে সেটাকে বলে অস্কিউলাম, ঠিক আছে। এরা হচ্ছে সেসাইল। সেসাইল মানে হচ্ছে এরা কিন্তু মুভ করতে পারে না, এক জায়গাতেই এরা বসে থাকে, ঠিক আছে। আর ডাইজেশনটা কি হয়, ইন্ট্রাসেলুলার ডাইজেশন, বোঝা গেছে। ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। In which specific plant cells does the primary process of photosynthesis and food construction takes place? তাহলে কোথায় হয় এটি, এটি হয় হচ্ছে মেসোফিল সেলসে, ঠিক আছে। মেসোফিল সেলসেও যদি আরও যদি দেখতে যাওয়া হয়, সেটা হচ্ছে প্যালিসেড মেসোফিল সেলসে হয়, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, যেটা লিভসের মধ্যে থাকে, সেটাই এই ফটোসিনথেসিসে হেল্প করে। নেক্সট হচ্ছে which acid is primarily used as preservatives to prevent the spoilage of pickles from bacteria fungi? এই আচার ফাচার বানানোর সময় আমরা দেখেছি ঘরের মধ্যে মারা অ্যাসিটিক অ্যাসিড দেয়, ভিনিগার যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। এই ভিনিগার দেওয়ার কারণে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলো নষ্ট করতে পারে না, আচারটাকে অনেকদিন ধরে প্রিজার্ভ করা যেতে পারে। What is the most effective scientific method to protect oily and fatty food products from rancidity? অয়েলি বা ফ্যাটি ফুড প্রোডাক্টস র্যান্সিড হওয়ার থেকে বাঁচার জন্য কি, মানে ডাইরেক্ট মেথড কি না, আমাদেরকে সূর্যের আলো বা এয়ার থেকে এদেরকে কিন্তু দূরে রাখতে হবে। কারণ কি, যখন সূর্যের আলো পাবে এরা কিন্তু অক্সিডাইজড হয়ে যাবে, অক্সিডাইজড হয়ে গেলে কিন্তু র্যান্সিড হয়ে যাবে। অথবা আমরা দেখেছি ইনার্ট মিডিয়াম, মানে হচ্ছে নাইট্রোজেনের মিডিয়ামের মধ্যে রাখতাম, আমরা কুরকুরে লেজের প্যাকেট খাই, মানে সরি কুরকুরে লেজ খাই, সেই প্যাকেটগুলো আমরা দেখেছি পুরো হাওয়ায়, আমরা বলি কি হাওয়ায় ফেপে আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি ওর মধ্যে নাইট্রোজেন থাকে, মিডিয়ামটাকে ইনার্ট করে দেয়, যার জন্য কিন্তু ওই চিপসগুলো ভালো থাকে, দীর্ঘদিন ভালো থাকবে, ঠিক আছে, যাতে র্যান্সিড না হয়ে যায় সেই কারণে। এবার নেক্সট হচ্ছে হাউ ডু ডেজার্ট প্লান্টস, জেরোফাইটস বলা হয়, ডেজার্টে যেসব প্লান্টস গুলো থাকে তাকে জেরোফাইটস বলা হয়, যেমন ক্যাকটাস, এরা সার্ভাইভ করে কি করে, এই যে এক্সট্রিম ওয়াটার স্কারসিটি, জল পাওয়াই যায় না, সেই সব জায়গাতে ওরা সার্ভাইভ করছে কি করে। আমরা সবাই জানি ক্যাকটাসের গোটা গায়ে কিন্তু কাঁটা থাকে। এবার কাঁটার জন্য কি হচ্ছে, গোটা গায়ে যে কাঁটা থেকে গেল না, রেট অফ ট্রান্সপিরেশনটা কমে গেল, মানে কাঁটা থাকার জন্য যে জল যে ট্রান্সপিরেশন হয়, মানে পাতা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে যে জল বেরিয়ে যায় অ্যাটমসফিয়ারে, সেটা কমে গেল। তাহলে ওদের এইভাবে ওদেরকে কিন্তু ওরা নিজেরা অ্যাডাপ্ট করে নিয়েছে, সারফেস এরিয়াটাকে কমে যাচ্ছে, তার জন্য ওয়াটার লসটা মিনিমাম হচ্ছে। নেক্সট ইনার সলিউশন, এইটাও আগে শিফটে এসছে, যারা যারা আগে শিফটারগুলো দেখে গেছিলে তারা প্রত্যেকেই পারবে। ইনার সলিউশন 25 গ্রাম অফ সলিউট ইজ মিক্সড উইথ 175 গ্রাম অফ সলভেন্ট। আচ্ছা, 25 গ্রাম সলিউট মিক্সড করা হচ্ছে 175 গ্রাম সলভেন্টের মধ্যে। ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউশন। মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউশন কি করে বের করে, মাস পার্সেন্টেজ উপরে থাকবে সলিউটের মাস আর নিচে থাকবে সলিউশনের মাস। সলিউশন মানে কি, সলিউট প্লাস সলভেন্ট, মানে এইটা 25 প্লাস 175, শুধু 175 নিচে লিখে দেবে না, কারণ নিচটা আছে সলভেন্ট নয়, নিচটা আছে সলিউশন, সলিউশনের মধ্যে সলভেন্টও থাকে সলিউশনও থাকে, সরি সলভেন্টও থাকবে সলিউটও থাকবে, তার জন্য 75 প্লাস 25 মানে 200 হলো। এবার সলভ করে নিলেই বেরিয়ে যাবে। তাহলে মাস পার্সেন্টেজ কত হলো,
25/200 ইন্টু 100, এটা 2 দিয়ে কাটবে, 25/2 করলে কত হবে? 12.5%। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অ্যান্ড দ্য বেস্ট গ্রেড ওর অফ আয়রন? আচ্ছা, আয়রনের সব থেকে বেস্ট গ্রেড কোয়ালিটি হচ্ছে ম্যাগনেটাইট, ঠিক আছে, যার মধ্যে প্রায় 72% কিন্তু আয়রন কন্টেন্ট আমরা দেখতে পাবো। আর ভীষণভাবে এরা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেটিক প্রপার্টিস এরা শো করে। আর হেমাটাইট হচ্ছে সব থেকে বেশি অ্যাভেলেবেল, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য ইউজ করা হয়, কারণ বেশি পাওয়া যায় পরিমাণে, সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হেমাটাইট ইউজ হয়। বাট যদি বলে বেস্ট গ্রেড, তাহলে কিন্তু উত্তর হয়ে যায় ম্যাগনেটাইট। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন চলে আসি। এটা 3 অগস্টে এসেছিল, আবার রিপিট করে দিয়েছে। সেটা হচ্ছে তামিল অ্যাক্টর থালাপতি বিজয়, জোসেফ বিজয়, উনি যে চিফ মিনিস্টার হয়েছেন তামিলনাড়ুতে, উনি কোন পার্টি থেকে বিলং করেন? এটা টিবিকে। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ এস্টাবলিশিং দ্য ওয়ান স্টপ সেন্টার নোন অ্যাজ সখী যোজনা ফান্ডেড আন্ডার দ্য নির্ভয়া ফান্ড বাই দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট? এর মেন এমটা কি? না, টু প্রোভাইড ইন্টিগ্রেটেড সাপোর্ট অ্যান্ড সার্ভিস আন্ডার ওয়ান রুফ টু ওমেন এফেক্টেড বাই ভায়োলেন্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্লেসেস। মেয়েরা যে এফেক্টেড হচ্ছে, ভীষণভাবে ভায়োলেন্সের শিকার হচ্ছে, বোথ প্রাইভেট প্লেসেও পাবলিক প্লেসেও, সেই তাদেরকে মানে একটা ওয়ান রুফ একটা করে দেওয়া হচ্ছে তাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়ান স্টপ সেন্টার, যেটাকে সখী যোজনা বলা হচ্ছে। Next, who was honored with the Hockey India Balbir Singh Senior Player of the Year Women's Category Award at the 8th Hockey India Annual Awards held in New Delhi? আনসার কি হয়ে যাবে? নবনীত কৌর, ঠিক আছে। আচ্ছা, উনি প্রাইজ মানি পেয়েছেন 20 লাখ টাকার। আর মেন্স ক্যাটাগরিতে যদি বলা হয়, মেন্স ক্যাটাগরিতে পেয়েছেন কিন্তু হার্দিক সিং, উনি পেয়েছেন প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, উনি তৃতীয়বারের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেলেন। নেক্সট, where was the Bharat Tri-Fest 2026 organized to show tribal crafts, culture, art, cuisine? কোথায় হয়েছে এটা? সেটা হয়েছে নিউ দিল্লির সুন্দর নার্সারিতে হয়েছে। নেক্সট, ইন্ডেক্স থেকে প্রচুর প্রশ্ন আসছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স আগেরবারে এসেছিল, এবারে এসছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। ভারতের র্যাঙ্কিং কত আছে? আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কে পাবলিশ করে? এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে পাবলিশ করা হয়। ভারতের র্যাঙ্কিং হচ্ছে 91 আউট অফ 182 কান্ট্রিজ। আর ডেনমার্ক হচ্ছে ফার্স্ট প্লেসে আছে, সোমালিয়া সুদান হচ্ছে বটমে আছে। নেক্সট হচ্ছে which authority or department operates the Shachin মোবাইল অ্যাপ? এটা 3 অগস্টেও এসছে। টু প্রোভাইড সিটিজেন উইথ রিয়েল টাইম অ্যালার্টস রিগার্ডিং ন্যাচারাল ডিজাস্টার, এটা কোন অথরিটি থেকে করা হচ্ছে? NDMA থেকে করা হচ্ছে। আর এর কোলাবোরেশনে কি আছে? CDOT। কাজ কি? এর কাজ হচ্ছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট করা, ঠিক আছে, সাইক্লোন চলে এলো, ফ্লাড চলে এলো, আর্থকোয়েক চলে এলো, এগুলো টার্গেটেড এরিয়াসগুলোকে ডিজাস্টার যাতে না হয় সেই ম্যানেজমেন্ট করা হচ্ছে কাজ। 12টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এটা অ্যাভেলেবেল আছে। Where was the 14th Ministerial Conference of the World Trade Organization held? তাহলে 14th Ministerial Conference World Trade Organization কোথায় হয়েছে? ক্যামেরুন ইয়ন্দেতে। আচ্ছা, আমাদের এখান থেকে পীযূষ গোয়েল, উনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, উনি পার্টিসিপেট করেছিলেন। অ্যাকর্ডিং টু দ্য ইউনিয়ন বাজেট থেকে প্রশ্ন আসছে পরীক্ষাতে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, উনি ফিসকাল ডেফিসিট টার্গেট কত বলেছেন? উনি বলেছেন 4.3% এস্টিমেটেড ফিসকাল ডেফিসিট টার্গেট। নেক্সট, হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস CRISPR বেসড জিন থেরাপি লঞ্চড ফর দ্য পার্মানেন্ট ট্রিটমেন্ট অফ সিকল সেল ডিজিজ? সিকল সেল ডিজিজের জন্য কি তাহলে অফিসিয়াল নেম কি? ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনাস CRISPR বেসড জিন থেরাপি, সেটা হচ্ছে বিরসা 1001। আচ্ছা, সিকল সেল ডিজিজ এটা যাতে না হয় তার জন্য কিন্তু 2047 সাল পর্যন্ত, 2047 সালের মধ্যে এই ডিজিজটা কিন্তু কমপ্লিটলি ভারত এটা নিরাময় করতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হেল্প করেছে কি? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পার্টনারশিপে কিন্তু এটা হয়েছে। আচ্ছা, এখানে লিখে দিয়েছি কমপ্লিটলি এলিমিনেট করা হবে কত সালে? 2047 সালে। নেক্সট হচ্ছে which digital portal or app
was launched under the Pradhan Mantri Anusuchit Jati Abhyuday Yojana (PM Ajay) for the socio-economic empowerment and development of scheduled caste community. শিডিউল কাস্ট কমিউনিটিসদের জন্য যাতে সোশিও ইকোনমিক তাদের এম্পাওয়ারমেন্ট হয়, তাদের ডেভেলপমেন্ট হয়, সেই জন্যে কোন পোর্টাল লঞ্চ করা হয়েছে সেটা ওই অজয় পোর্টাল, অজয় মোবাইল অ্যাপ বা হচ্ছে PM অজয় পোর্টাল লঞ্চ করা হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজয় সেতু অ্যাপ, বিজয় নয়, বিকাশ সেতু অ্যাপ, এই একটা অ্যাপস লঞ্চ করা হয়েছে। এখানে কি করা হবে, যারা SC স্টুডেন্টস আছে তাদের এই প্রি ম্যাট্রিক আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া সাইন্ড আ হিস্টোরিক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং with which neighboring country to enhance bilateral cooperation in forestry, wildlife, biodiversity, conservation and climate change। তাহলে এই ফরেস্ট্রি, ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি এগুলোর জন্য ভারত সরকার কোন আমাদের প্রতিবেশী রাজ্যের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছেন, সেটা উত্তর হয়ে যাবে কি নেপাল। ঠিক আছে, তাহলে এটাই ছিল হচ্ছে 4th অগাস্টের হচ্ছে থার্ড শিফটের প্রশ্ন। তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আবার রিপিট হবে, তো তোমরা অবশ্যই দেখো। আর তার আগে 4th শিফটের ফার্স্ট শিফটও করে দেওয়া হয়েছে, 3rd অগাস্টের গুলো সলভ করে দেওয়া হয়েছে। আর সায়েন্সের বেসিক্যালি MCQ আমার চ্যানেলে অনেকগুলো করে দেওয়া হয়েছে, যেগুলো থেকে কিন্তু প্রত্যেকবার শিফটে দেখছি কোশ্চেন আসছে, তোমরা একবার হলেও রিভিশন দিয়ে যেও। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।